করোনায় সর্বোচ্চ ৪৫ জনের মৃত্যুর রেকর্ড, একদিনেই শনাক্ত ৩,০০০-এর বেশি। মধ্যরাতে লকডাউন হচ্ছে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায়, টহল দেবে সেনারা। কাল বসছে সংসদের বাজেট অধিবেশন, করোনা সতর্কতায় নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। স্বাগত বিরতিহীন সংবাদ, রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি গোলাম কিবরিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে একদিনে করোনায় মৃত্যু এবং শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪৫ জন, এ নিয়ে মৃতের সংখ্যা ৯৭৫ জনে দাঁড়ালো। আর নতুন করে একদিনের সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে ৩,১৭১ জনের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আরও জানানো হয়, এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৭১,৬৭৫ জন। এদিকে চিকিৎসকের পরামর্শ ছাড়া বাসায় অক্সিজেন ব্যবহার ঝুঁকিপূর্ণ জানিয়ে মজুদ না করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী দেশে করোনা শনাক্ত ও মৃত্যু বেড়েই চলেছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় মারা গেছেন সর্বোচ্চ ৪৫ জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে হলো ৯৭৫ জনে। মৃতদের ৩৩ জন পুরুষ আর ১২ নারী, আর ২৮ জনই ঢাকায়। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৪৫ জন এবং এ পর্যন্ত ৯৭৫ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৬%। মৃত ব্যক্তিদের বয়স বিশ্লেষণে ১১ থেকে ২০ বছর ২ জন, ২১ থেকে ৩০ বছর ২ জন, ৩১ থেকে ৪০ বছর ৫ জন, ৪১ থেকে ৫০ ৩ জন, ৫১ থেকে ৬০ ১৫ জন, ৬১ থেকে ৭০ ১০ জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৮ জন। করোনা পরীক্ষার ৫৬টি ল্যাব থাকলেও পরীক্ষা হয়েছে ৫৫টিতে। এসব ল্যাবে সর্বোচ্চ ১৪,৬৬৪টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে রেকর্ড ৩,১৭১ জন। এই হিসেবে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭১,৬৭৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ৭৭৭ জন সহ এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫,৩৩৬ করোনা রোগী। গত ২৪ ঘন্টায় আইসোলেশনে এসেছেন ৫৫৭ জন, ২৪ ঘন্টায় আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ২১৬ জন। এ পর্যন্ত আইসোলেশনে ১২,৪২৮ জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ৪,৫৩৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৭,৮৯৩ জন। অনেকে অক্সিজেন সিলিন্ডার ঘরে মজুত করায় বাজারে কৃত্রিম সংকটের আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, অক্সিজেন থেরাপির জন্য প্রশিক্ষিত চিকিৎসক ও টেকনোলজিস্টের সহায়তা প্রয়োজন। বাসায় একা অক্সিজেন ব্যবহার ঝুঁকিপূর্ণ জানিয়ে বাসায় মজুদ না করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নুরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মধ্যরাত থেকে রাজধানীর পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে লকডাউন। বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ওই এলাকায় সেনা টহল থাকবে বলে জানিয়েছে আইএসপিআর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবেন তারা। স্থানীয় কাউন্সিলর বলছেন, খাদ্য সরবরাহ সহ সব নাগরিক সেবা নিশ্চিতে গঠন করা হয়েছে কমিটি। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে ওয়ার্ড ভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে রাত ১২টা থেকে রাজধানীর পূর্ব রাজাবাজার রেড জোন হিসেবে লকডাউন করা হচ্ছে। তবে লকডাউন নিয়ে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অফিস খোলা থাকায় রেড জোন থেকে বের হওয়া নিয়ে চিন্তিত চাকরিজীবীরা। ব্যবসায়ীদের দাবি, দিনে অন্তত ৪ ঘন্টার জন্য দোকান খোলা রাখার। এখান থেকে কেউ বেরোতেও পারবে না, কেউ ঢুকতে পারবে না, এটুক শুনতে পেরেছি আর কি। হ্যাঁ, তা আসলে এটা যখন শুরু হবে রাত্রে ১২টার পর থেকে, তখন বোঝা যাবে আসলে কে কতটুকু পালন করতেছে ব্যাপারটা। কোম্পানি আমাদেরকে ওইভাবে ছাড় দিবে কিনা বা আমরা আসলে কিভাবে মুভ করবো, এরকম কোনো নির্দেশনা আমরা এখন পর্যন্ত পাইনি। দিনের বেলা অন্তত অর্ধবেলা দোকানদারি করার একটা সুযোগ সুবিধা করার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। স্থানীয় কাউন্সিলর জানান, জরুরি সেবা সংশ্লিষ্টরা এলাকায় যেতে পারবে, তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সামগ্রী অনলাইনের মাধ্যমে কেনা যাবে। যাদের অনলাইন সুবিধা নেই তাদের জন্য শাকসবজি, মাছ, মাংস জীবাণুমুক্ত করে এলাকার ভ্যানে বিক্রি করা হবে। এছাড়া অসহায় মানুষদের ত্রাণ সামগ্রী সরবরাহ করা হবে। তারা ফুডের দাম দিবে মার্কেটে, তাদের ফুড আমরা তাদের ঘরে পৌঁছে দিয়ে আসবো। যার বাসার ময়লা ফেলতে পারতেছে না, আমাদের ফোন দিবে, আমরা তার ময়লাটা ফেলে দিব। যে
ডাক্তারের কাছে যাইতে পারতেছে না, তার ইমার্জেন্সি দরকার, তারে আমরা সার্ভিস দিব, এবং যদি কেউ মারা যায় তার দাফনের ব্যবস্থা আমরা করব। এই কটা জিনিস সমন্বয় করার পরে তারপরে আমরা লকডাউন, এই কদিন আমরা এই প্রিপারেশনটা নিয়েছি। এই আমাদের প্রিপারেশন যখন ফুল কমপ্লিট, এখন আমরা আজকে রাত্রে থেকে লকডাউনে যাব। পুলিশ বলছে রাজাবাজারে 8টি প্রবেশ পথে 7টি বন্ধ থাকবে, কমপক্ষে 14 দিন লকডাউন থাকবে। তবে পরিস্থিতি বিবেচনায় 21 দিন পর্যন্ত বাড়ানো হতে পারে। যারা এক্সপার্ট আছেন তারা বলছেন যে চলাচল নিয়ন্ত্রণ করতে পারলেই আমরা করোনাকে নিয়ন্ত্রণ করতে পারবো। সেই জন্য আসলে সকলের সহযোগিতা প্রয়োজন। যারা বাসিন্দা আছেন সেখানে তাদের সকলের সহযোগিতায় আমরা চাচ্ছি যে তাদের সহযোগিতার মাধ্যমেই আমরা করোনাকে জয় করতে পারবো। সেই জন্য চলাচল নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমরা আসলে কঠোর ভূমিকাই পালন করব। এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হবে। নাজনীন স্কুল অ্যান্ড কলেজে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য খোলা থাকবে বুথ। এছাড়াও পরিচ্ছন্নতায় কাজ করবে ডিএনসিসির বিশেষ টিম। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর পূর্ব রাজাবাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। পারভিন, এই যে লকডাউন শুরু হচ্ছে সেটি কার্যকরের জন্য প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন? পুলিশ কি নির্দেশনা দিয়েছে? স্থানীয় বাসিন্দাদের প্রতিক্রিয়া কি? কিবরিয়া, আমরা প্রায় প্রত্যেকের সঙ্গেই কথা বলেছি, প্রশাসন, পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের অনেকের সঙ্গে কথা বলেছি। তারা যেটা উদ্বেগের কথা জানিয়েছেন, বিশেষ করে যারা চাকরিজীবী বা বিভিন্ন অফিসে কাজ করেন, যাদের বেরোতে হয়, তারা শুনতে পেয়েছেন যে এই লকডাউনের সময় তারা বেরো হতে পারবেন না কিংবা এখানে কেউ আসতে পারবেন না। অনেকে প্রশ্ন তুলেছেন যে তাদের কাজে যদি তারা যোগ না দেন তাহলে সেই কাজে তাদের চাকরি থাকবে কিনা, এরকম আমরা উদ্বেগ তারা বলেছেন। এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে, এখানে দোকানপাট চালান বা ছোটখাটো ব্যবসা করেন, তাদের জীবিকার যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে এই 14 দিন, বা অনেকে আছেন দিনে যে কাজ করেন তাদের দিনের পারিশ্রমিক তারা পান, তারা যদি এই এলাকার বাইরে গিয়ে যেই কাজ সে কাজটি না করতে পারেন। এক ভদ্রমহিলা বলেছেন তিনি থেরাপি দেন, তিনি 500 টাকা পান। তো এই থেরাপির কাজটি যদি তিনি না করতে পারেন তিনি কিভাবে চলবেন, এরকম কিছু তারা কথা বলেছেন। আমরা এখানকার যে ওয়ার্ড কাউন্সিলর, 27 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খানকে এই প্রশ্নগুলো করেছিলাম যে সাংবাদিক, চিকিৎসক এবং নার্স তারা বেরোতে পারবেন, কিন্তু অন্য যে চাকরিজীবী সরকারি কিংবা বেসরকারি তারা বেরোতে পারবেন না। তো এটার ব্যাপারে তাদের চাকরির ক্ষেত্রে কি হবে। তিনি এইমাত্র আমি কথা বলেছি, তিনি বলেছেন যে মেয়র সাহেব জানিয়েছেন, আতিকুল ইসলাম, যে এই সাংবাদিক, চিকিৎসক এবং নার্স ছাড়া আর কেউ, অন্য যারা চাকরি সরকারি কিংবা অন্য চাকরি করেন, তারা আসলে বের হতে পারবেন না, এমনটাই সিদ্ধান্ত। এবং সেক্ষেত্রে তাদের অফিসে তাদের জবাবদিহিতার ব্যাপারটি আসলে তারা কোনো দায়িত্ব নিতে চাননি। আসলে এখন আমি এটা বলতে পারি যে এই পূর্ব রাজাবাজারে তারা বলেছেন যে 32 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, পশ্চিম রাজাবাজারে 2 জন। তো রেড জোনের এলাকাতে এখন সব মানুষও যারা নাগরিক তারা প্রস্তুত রয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত। রাত 12টা বাজলে আমরা যে গেটগুলো দেখেছি, 8টা গেট রয়েছে এই এলাকায়। আরেকটা বিষয় একটু জানতে চাই আপনার কাছে, আমরা দেখেছি অন্যান্য এলাকায় যেখানে লকডাউন হয়েছে সেখানে মানুষ, যারা বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, তারা খাদ্য সংকটে পড়েছিল। পুরান ঢাকায় আমরা দেখেছি, এইখানে সেটি সমন্বয়ের কথা বলা হচ্ছে। আমরা ওয়ার্ড কাউন্সিলরের কথাও শুনলাম, মানুষ তাতে কতটা আশ্বস্ত হয়েছেন? আসলে ওয়ার্ড কাউন্সিলর যেটা বলেছেন যে তারা 1500 মানুষকে শনাক্ত করেছেন, নিম্ন আয়ের দরিদ্র মানুষ, তাদেরকে তারা খাবার পৌঁছে দেবেন 2 বেলা, এটা তাদের প্রতিশ্রুতি। কিন্তু আমরা আসলে যাদের সঙ্গে কথা বলেছি তারা আসলে বলছেন যে এর আগেও লকডাউনের কথা বলা হয়েছে কিন্তু সেটি পুরোপুরি পালন করা হয়নি। এখানে লকডাউনটা শেষ পর্যন্ত কতটা শক্তভাবে পালন করা হয়, কিংবা যারা খেটে খাওয়া মানুষ বা যারা দরিদ্র মানুষ তাদেরকে শেষ পর্যন্ত তাদের বাসায় খাবার পৌঁছে দেওয়া হয় কিনা, এই উদ্বেগ, আশঙ্কা কিন্তু তাদের মধ্যে রয়েই গেছে। তারা খুব বেশি আশ্বস্ত হয়েছেন বলে মনে হয়নি। আসলে আজকে লকডাউন শুরু হওয়ার পর কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়, কিভাবে কার্যক্রম চালানো হয়, কিভাবে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়, তার উপরে আমরা আসলে দেখতে পাবো যে কি দাঁড়ায়। জানারা পারবেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। করোনার সংক্রমণ বাড়ায় নতুন করে বান্দরবান এবং ফেনীর কিছু এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। কাল থেকে সেসব এলাকা লকডাউন করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন জানান, সংক্রমণের ঝুঁকি বিবেচনায় জেলা সদর, পৌরসভা এলাকা এবং রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা 12টা থেকে এই 3 এলাকার লকডাউন করা হবে। এদিকে ফেনীতে রেড জোন বিবেচনায় 2টি পৌরসভা সহ বেশ কিছু এলাকা লকডাউনের জন্য জেলা প্রশাসনকে প্রস্তাব দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। কাল লকডাউন হতে পারে সেসব এলাকা জানিয়েছে প্রশাসন।
এ নিয়ে আরও জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং মার্মা, আপনার কাছে জানতে চাচ্ছি যে বান্দরবানের যে 3টি এলাকায় করোনার রেড জোন হিসেবে ঘোষণা করা হচ্ছে, সেখানে কতজন মারা গেছে, কতজন শনাক্ত হয়েছে, প্রশাসন কি বলছে, কেন এগুলোকে রেড জোন করা হলো? আপনি যেমনটি বলেছেন, আসলে শুরু থেকে কিন্তু বান্দরবানে সাথে সারা দেশের যোগাযোগ, লকডাউন থাকার কারণে কিন্তু বান্দরবানের সাথে সারা দেশে এক ধরনের যোগাযোগটা ছিল না। কিন্তু এই ইদানিং যে লকডাউন খুলে দেওয়ার পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছে এবং এখানে বেশিরভাগ ব্যবসায়ী যারা আছেন তারা আসছেন, তো যার কারণে হতো এই বান্দরবান জেলা শহর, তারই সাথে রুমা এবং বান্দরবান সদর উপজেলাগুলোতে বেশিরভাগের করোনা রোগীর পজিটিভ পাওয়া গিয়েছে। আপনি যেটি আপনার মাধ্যমে জানতে চাই যেটি কয়েকদিন আগেও টেস্টের মাধ্যমে যে পার্বত্য মন্ত্রী সহকারী এবং উনার সহকারী, যিনি একান্ত সহকারী আছেন, সহকারী উনার সাথে যারা ছিলেন আরো 4 জন করোনা পজিটিভ পাওয়া গিয়েছে এবং সর্বোচ্চ গতকালকে বান্দরবান সদর উপজেলাতে 12 জন রোগী কিন্তু করোনা পজিটিভ পাওয়া গিয়েছে এবং তার সাথে অন্য উপজেলাতে 2 জন পাওয়া গিয়েছে, যার কারণে এই বান্দরবান সদর পৌরসভা এবং রুমাকে আসলে এই করোনা আসলে হটস্পট হিসেবে ঘোষণা করতে যাচ্ছে জেলা প্রশাসন। তারই সাথে আপনার মাধ্যমে জানাতে চাই যে সেটা হচ্ছে বান্দরবান জেলা শহরের সাথে যেহেতু চট্টগ্রাম এবং কক্সবাজারের লোকজন এবং কক্সবাজার আগে যে সকল এলাকা আছে সে সকল লোকজনের যাতায়াত বেশি হওয়ার কারণে আসলে এই করোনা পজিটিভ বেশি পাওয়া গিয়েছে, যার কারণে আগামীকালকে 12টা থেকে লকডাউনের। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা এবার যাচ্ছি ফেনীতে, সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, যেটি আমরা শুনছিলাম বান্দরবানের অবস্থা, ফেনীর পরিস্থিতিটা একটু আপনি বলেন আমাকে, যে এখন পর্যন্ত সেখানে কতজন রোগী শনাক্ত হয়েছেন আর কতজন মারা গেছেন? আপনাকে বলে রাখি যে করোনা সংক্রমণে শনাক্ত হয়েছেন এবং এই পর্যন্ত মারা গেছেন 9 জন। তার মধ্যে আমরা কি আপনাকে বলে রাখি যে 4 জন রোগী তারা মারা যাওয়ার পরে তারা কিন্তু করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছে। পরবর্তী 3 থেকে 4 দিন পরেই তাদের রেজাল্ট আসছে, তারা পজিটিভ হয়েছেন। এটি ফেনীর জন্য আসলে এক ধরনের অশনি সংকেত এবং ফেনীর যে মানুষ, সাধারণ মানুষ, তারা এটা নিয়ে সবচেয়ে বেশি শঙ্কা কাজ করছে, তাদের ভিতরে ভয়ও কাজ করছে। এই জন্য যে তারা তাৎক্ষণিকভাবে রেজাল্ট না পাওয়ার কারণে যে ব্যক্তিটি করোনা সংক্রমিত হচ্ছে সেটি যখন বাজারে বিভিন্ন জায়গায় ঘুরে ফেরা করছেন তখন সুস্থ যে মানুষগুলো তাদের ভিতরে কিন্তু এই করোনাটা সংক্রমিত হচ্ছে, যার ফলে ফেনীতে খুব দ্রুত, যেমন গতকালকে কিন্তু লাভ দিয়ে 49 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এরই প্রেক্ষিতে আরেকটি বিষয় একটু বলবেন আমাদেরকে, যে এই যে লকডাউনে যাচ্ছে প্রশাসন, সেই জন্য কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে? যারা লকডাউন এলাকার মধ্যে থাকবেন বাসিন্দারা, তাদেরকে কি ধরনের সহায়তা দেওয়া হবে? আমি এই বিষয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে সপ্তাহে এই যে সমস্ত এলাকা লকডাউন করা হবে, এটি 2 দিন বাজারগুলো খোলা থাকবে। তাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত পণ্য আছে এগুলি সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত তারা খোলা রাখার জন্য একটা নির্দেশনা রয়েছে। আজকে সন্ধ্যার দিকে পৌরসভা এবং ফেনীর ব্যবসায়ীর সাথে এই ফেনীর 2 আসনের সাংসদ নিজামুদ্দিন হাজারী তারা একটা মিটিং করেছেন। মিটিং এ তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, একদম জরুরি যে সমস্ত বিষয়গুলো আছে, যেমন ঔষধের দোকান, সেটি 24 ঘন্টা তারা খোলা রাখার ব্যাপারে একটা নির্দেশনা দিয়েছেন এবং তারা বলছেন যে একটি কুইক রেসপন্স একটি টিম তারা গঠন করবে, যেখানে তাদের খাদ্য সহায়তা প্রয়োজন হবে তাৎক্ষণিকভাবে তারা সেখানে ছুটে যাবেন। এবং আমি আপনাকে বলে রাখি যে এখানকার যে সমস্ত ওষুধ দোকানগুলো ছাড়া, এগুলো ছাড়া অন্যান্য সকল কিছু কিন্তু বন্ধ থাকবে। আর এখানে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থেকে তথ্য দেওয়ার জন্য। নোয়াখালী, চাঁদপুর এবং কক্সবাজারে লকডাউন মানা হচ্ছে কঠোরভাবে। নির্ধারিত সময়ে দোকান খোলা রাখা গেলেও মানুষের চলাচল একেবারেই সীমিত। তবে ঘরে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর। এদিকে করোনার উচ্চ ঝুঁকিতে থাকা নারায়ণগঞ্জে লকডাউন দেওয়া হলেও তা একেবারেই ঢিলেঢালা। করোনা সংক্রমণের হ্রাস টেনে ধরতে ঝুঁকি বিবেচনায় জোন ভাগ করা হচ্ছে। এরই মধ্যে রেড জোন চিহ্নিত করে বেশ কয়েকটি এলাকায় নতুন করে লকডাউনও দেওয়া হয়েছে। কক্সবাজার পৌরসভার 12টি ওয়ার্ডে চলছে লকডাউন।
6 জুন থেকে শুরু হওয়া এই লকডাউনে পুরো শহর জুড়ে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরদের সমন্বয়ে গঠন করা হয়েছে কমিটি। রেড জোনে কেউ বাসার বাইরে যেতে কিংবা বাইরে থেকে ভেতরে ঢুকতে পারছে না। লকডাউন চলাকালীন সপ্তাহে 2 দিন দোকানপাট ও বাজার খোলা রাখা হচ্ছে। ধরেছিল আমি বাইরের বলে শাসক বলে আমি ওই ফার্মেসি ওষুধের জন্য আসছি। আমার জরুরি প্রয়োজনীয় ওষুধ দরকার হওয়ায় আমি ঘর থেকে বের হয়েছি। একইভাবে মঙ্গলবার থেকে শুরু হওয়া লকডাউনে কড়াকড়ি চলছে চাঁদপুর ও নোয়াখালীতে। নোয়াখালী সদর ও বেগমগঞ্জের রাস্তাঘাট প্রায় ফাঁকা, প্রয়োজন ছাড়া খুব একটা বাইরে দেখা যায়নি স্থানীয়দের। চাঁদপুরে জেলা লকডাউনের পাশাপাশি লকডাউন থাকবে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর বাড়ি ও প্রয়োজন অনুযায়ী আশপাশের কয়েকটি বাড়ি। এদিকে করোনার হটস্পট নারায়ণগঞ্জের চিত্র ঠিক তার উল্টো। 3 এলাকায় ঢিলেঢালাভাবে চলছে লকডাউন। অন্যান্য এলাকার মতোই খোলা রয়েছে দোকানপাট। প্রশাসনেরও অতিরিক্ত কোনো তৎপরতা নেই। পুলিশ সুপার জানিয়েছেন, রেড জোন এলাকা নিয়ন্ত্রণের জন্য 50 জন পুলিশ মোতায়েন রয়েছে। যেহেতু গভর্নমেন্ট এটা আমাদের ভালোর জন্যই করছে, এটা আমাদের সবার ভালোর জন্যই করছে, এটা আমরা সাধুবাদ জানাই। তবে বর্তমানে আমাদের যে আমরা তো এখন কর্মস্থলে যেতে পারতেছি না। এই কর্মস্থলে যাতে আমরা যাতে কাজকর্ম করতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি, এতটুকু সুযোগ যাতে গভর্নমেন্ট আমাদের দেয়। স্বাস্থ্যবিধি প্রতিপালন করেন এবং এই সংক্রমণের হারটা যেন কমানো যায়, সে লক্ষ্যে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশনের প্রতিনিধি সহ সবাই সম্মিলিতভাবে কাজ করছে, যে আমরা চাচ্ছি এই সংক্রমণের হারটা যেন কমে আসে। করোনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের কড়া নজরদারি চায় সংশ্লিষ্টরা। খাদিজাতুল কুবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার কারণে 60% বাস ভাড়া বাড়লেও আদায় করা হচ্ছে ইচ্ছে মতো। কারণ বাসে দৃশ্যমান নয় ভাড়ার তালিকা, আবার মাঠে তদারকি করার কেউ নেই। তবে বিআরটিএর দাবি কাজ করছে ভ্রাম্যমাণ আদালত। করোনার কারণে ৬৭ দিন বন্ধ থাকে গণপরিবহন। ৩০ মে বিআরটিএ ভবনে বাস মালিকদের সঙ্গে বৈঠকে ৮০% ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়। পরদিন ৬০% ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারি হয়। ভাড়া বাড়লেও এখনও কোনো বাসে নতুন তালিকা টাঙানো হয়নি। এছাড়া স্বাস্থ্যবিধি মানার নামে চলছে যথেচ্ছাচার। ওখানে আমরা প্রত্যেকটা ইয়ার লাগাইছি ভাড়ার চার্ট। হ্যাঁ সব, হ্যাঁ পড়ে না 3টা লাগাইছি, 3 ক্লাসে 3টা লাগাইছি, পড়ে গেছে। কস্টিক দিয়ে লাগাইছিলাম তো খুলে পড়ে গেছে। আগে যা নির্ধারিত চিত্র ছিল তাই, আমাদের এটা কোনো ইয়ে নাই। 8% ভাড়া বৃদ্ধি করা হয়েছে না, ওটা আমাদেরকে ওইভাবে কোম্পানি থেকে বলে না। 35 টাকা নিচ্ছে, 40 টাকাও নিচ্ছে। কোন জায়গা থেকে কোন জায়গা? এইখান থেকে আনসার ক্যাম্প থেকে আপনার বসুন্ধরা বাড্ডা এরকম। বিআরটিএর দাবি রাজধানীতে 8টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে, তারপরও ফাঁক থেকে যাচ্ছে বলে মানছেন কর্তৃপক্ষ। কোন বাস এর লাইনটা বেশি নিচ্ছে, কোন বাসটা নিচ্ছে, স্পেসিফিক অভিযোগ না থাকার জন্য আমরা যে তাকে ধরবো এটা হচ্ছে না। কিন্তু তারপরেও যেটা ধরা পড়ছে তাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে, জরিমানা হচ্ছে। প্রতিদিনই আমাদের জরিমানা, পানিশমেন্ট, ডাম্পিং এগুলো চলছেই। জুলাই মাসে আরও 4 জন ম্যাজিস্ট্রেট যোগ হবে বিআরটিএতে। তখন কাজের গতি আরও বাড়বে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার 2020-21 অর্থ বছরের বাজেটের খবর। করোনা পরিস্থিতির কারণে ভিন্ন প্রেক্ষাপটে কাল বিকেল 5টায় বসছে সংসদের অধিবেশন। সংক্রমণের ঝুঁকি এড়াতে এবার সীমিত পরিসরে চলবে অধিবেশনের কার্যক্রম। অধিবেশন শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসার রেওয়াজ থাকলেও এবার বিশেষ পরিস্থিতিতে তা হচ্ছে না। চিফ হুইপ নূরে আলম চৌধুরী জানান, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সংসদ সদস্যের আসন বিন্যাসে পরিবর্তন আনা হয়েছে। এছাড়া সংসদ সচিবালয় থেকে SMS-এর মাধ্যমে যাদের ডাকা হবে শুধু সেই সংসদ সদস্যরাই অধিবেশনে যোগ দেবেন। সংক্ষিপ্ত এ বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। সেদিন কোনো অতিথি এবং সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হবে না। কিন্তু কিছু কিছু মৃত্যু, তিনি একজন মানে কলেজ যে পড়ার সময় থেকে যেমন রাজনীতি করি, সবসময় বাজেট যে সময় দেওয়া হয়, বাজেট ছাড়া তো দেশ চলবে না। বাজেট আমাদেরকে দিতে হবে। বাজেট যদি আমরা না করি, বাজেট যদি আমরা পাস না করি, তাহলে জুলাই মাস থেকে তো সকল কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তখনই তো আবার সরকারি কর্মকর্তাদের বেতন, ডেভেলপমেন্ট সব কিছুই তো বন্ধ হয়ে যাবে, স্বাস্থ্যসেবা। বরং বাজেট তো করতেই হবে। প্রতি বছরই সরকারের ঋণের সুদ পরিশোধের ব্যয় বাড়ছে। আসছে বাজেটে এ ব্যয় ধরা হতে পারে প্রায় ৬৪,০০০ কোটি টাকা, যা সরকার
বেতন ভাতা খরচের প্রায় সমান। ঋণের সুদ পরিশোধে ব্যয় বেড়ে যাওয়ায় অগ্রাধিকার খাতে বরাদ্দ কমে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই যথাযথ ঋণ ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারকে আরও মনোযোগী হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। দেশের উন্নয়ন কাজের জন্য ও বিভিন্ন খাতে ব্যয়ের চাহিদা যোগান দিতে দেশি বিদেশি উৎস থেকে ঋণ নেয় সরকার। আর এ ঋণের সুদ পরিশোধে প্রতি বছরই ব্যয় হয় বিপুল অর্থ। চলতি অর্থ বছরেও ঋণের সুদ বাবদ ব্যয় ধরা হয় ৫৭,০৬৮ কোটি টাকা। আগের অর্থ বছর যা ছিল ৫১,০০০ কোটি টাকা। আসছে অর্থ বছরে ঋণ পরিশোধের ৯০% বরাদ্দ থাকছে অভ্যন্তরীণ ঋণের সুদ ব্যয় মেটাতে, যা সঞ্চয়পত্রের সুদ, ব্যাংকের মেয়াদি ঋণের সুদ সহ অন্যান্য দায় পরিশোধে ব্যয় হবে। আর বাকি ১০% ব্যয় হবে বৈদেশিক ঋণের সুদ পরিশোধের জন্য। বাজেটে সুদ এই ধরনের ঋণ পরিশোধে সরকারের যে একটা বিশাল দায়, সেটা কিন্তু আমাদের অন্যান্য ক্ষেত্রে সরকারের খরচের, বিশেষ করে প্রায়োরিটাইজ সেক্টরে সরকারের খরচের কিন্তু হাত একদমই বেঁধে ফেলার মতো। সুতরাং সামনের দিনগুলোতেও ঋণ নেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে দেশীয় সোর্স এবং ইন্টারন্যাশনাল সোর্স থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে সরকারকে আরও সুবিবেচক হওয়ার দাবি রাখে। সেই ঘাটতি অর্থায়নের একটা বড় অংশ কিন্তু আমাদের অভ্যন্তরীণ এবং বাকিটা বৈদেশিক ঋণের মাধ্যমে করতে হয়, এবং ব্যাংক থেকে সেটা নিতে হয় অথবা ব্যক্তি খাত থেকে সঞ্চয়পত্র ইত্যাদি বিক্রির মাধ্যমে নিতে হয়। সেটার পরিমাণ ক্রমান্বয়ে বাড়বে, এটা কিন্তু অপ্রত্যাশিত না। কথাটা যেটা, সেটা হলো যে এটা কি হারে বাড়ছে। প্রতি বছরই বাজেটের আকার বাড়লেও সে অনুযায়ী আয় বাড়ছে না, যার কারণে বাজেট বাস্তবায়নে ঋণ নির্ভরতাও বাড়ছে। ফলে সঙ্গত কারণেই বাড়ছে ঋণের সুদ ব্যয়। তাই ঋণ ব্যবস্থাপনায় সংস্কার আনা ছাড়া এ অবস্থা থেকে পরিত্রাণ মিলবে না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এমনি তো বাইরের বিদেশি যারা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট করে শেয়ার কিনে তারা বাইরে যাওয়ার জন্য বেড়ে যাওয়ার চেষ্টা করছে, করেছে অনেক। অতএব ক্যাপিটাল মার্কেটটাকে ডেভেলপ, এটার কোনো বিকল্প নেই। পুঁজিবাজার যদি না সম্প্রসারণ করি, যে লং টার্ম ক্রেডিট, বড় বড় ক্রেডিট, এগুলো কিন্তু দেওয়া ব্যাংকের পক্ষে সম্ভব না এবং ব্যাংকের পক্ষে যুক্তিসঙ্গত না। আমানতকারী টাকা দিয়ে লং টার্ম লোন আর বড় বড় লোন দিয়ে ঝুঁকিতে পারবে। বৈদেশিক ঋণের সুদ হার কম, তাই অভ্যন্তরীণ ঋণের বোঝা কমিয়ে বিদেশি উৎস থেকে ঋণের পরিমাণ বাড়ানো হলেও সুদ ব্যয় কমানো সম্ভব বলে মনে করেন অনেকেই। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রণোদনার টাকা বিতরণে মনিটরিং কমিটি গঠনের পাশাপাশি সুশাসন নিশ্চিত করার আহ্বান জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এছাড়া ইচ্ছাকৃত ঋণ খেলাপিরা যাতে এই প্যাকেজের আওতায় না আসতে পারে তা নিশ্চিতে জোর দিয়েছে তারা। সরকারের প্রণোদনা প্যাকেজ ও ত্রাণ কর্মসূচির প্রাথমিক মূল্যায়ন শীর্ষক ভার্চুয়াল আলোচনায় এসব প্রস্তাব দেয় সিপিডি। করোনা মোকাবিলায় লাখ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে সরকার। তবে যাদের জন্য এই প্রণোদনা দেয়া হয়েছে তাদের কাছে তা পৌঁছানোকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ঋণ বিতরণের ক্ষেত্রে এসএমই ফাউন্ডেশন এবং বিভিন্ন এনজিওর মাধ্যমে যাদের প্রয়োজন তাদেরকে চিহ্নিত করে এই সহায়তা প্রদানের পরামর্শ দেয় সিপিডি। আমরা যেটি দেখতে চেয়েছি যে এর মাধ্যমে সেটি হলো যে ঋণ সুবিধা দেওয়া হচ্ছে সেটি কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়ছে কিনা, কেন্দ্রীয় ব্যাংক যথাযথভাবে গাইড করতে পারছেন কিনা, এবং যারা পাবার কথা তারা এটি পাচ্ছেন কিনা, এবং শ্রমিকরা এই সুবিধাগুলো পাচ্ছেন কিনা। বক্তারা বলেন, ব্যাংক পরিচালক সহ ইচ্ছাকৃত ঋণ খেলাপিরা যাতে প্রণোদনার আওতায় না আসতে পারে তা নিশ্চিত করতে হবে। একই সাথে রপ্তানিমুখী শিল্পের সাথে জড়িত যারা প্রণোদনার সুবিধা পাচ্ছে না তাদেরকে এর আওতায় নিয়ে আসার পরামর্শ দেন তারা। Directors of the bank, private banks, তারাও কিন্তু heavy borrower or user of bank resources, and they normally do it by each other, supporting each other, scratching each other's back. তো এই জায়গাটাতে একটু সাবধান হতে হবে, তা না হলে কিন্তু এই 30,000 কোটি টাকা এরাই খেয়ে ফেলতে পারে। তো এখানে আমি একটু, যেখানে গভর্নেন্সের ইস্যু আছে এবং পার্সোনাল ইন্টারেস্টের ব্যাপার আছে, সেখানে সাবধান হতে হবে। এবং সেই জন্য যে মনিটরিং কমিটির কথা বলা হয়েছে, আই ফুললি এগ্রি উইথ দ্যাট। বাইং হাউসগুলো রপ্তানির সঙ্গে জড়িত, যারা 100% যারা এক্সপোর্ট করে তাদের সাপোর্ট দিয়ে থাকে। আবার এর বাইরে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যারা রয়েছেন, অ্যাক্সেসরিজ বা অন্য সেক্টর, তাদেরও কিন্তু একটা উল্লেখযোগ্য অংশ রপ্তানিমুখী শিল্পে সহায়তা দিয়ে থাকেন। তারা কিন্তু এই সুবিধাটি কিন্তু পাচ্ছেন না।
আলোচনায় বক্তারা আরও বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের শ্রমিকদের জন্য নির্ধারিত 20,000 কোটি টাকা সঠিকভাবে বিতরণ করা হলে অর্থনীতিতে পণ্য ও সেবার চাহিদা বাড়বে। এজন্য দ্রুত স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধারের আহ্বান সিপিডির। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2020-21 অর্থবছরের বাজেট নিয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল, করোনা প্রাদুর্ভাবের মধ্যে বাজেট পেশ হতে যাচ্ছে, এ পরিস্থিতিতে স্বাস্থ্য খাত নিয়ে সরকারের বিশেষ কি পরিকল্পনা রয়েছে সে সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা? আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। চলতি অর্থ বছরের যে সংশোধিত বাজেট আছে, এই চলতি অর্থ বছরের স্বাস্থ্য খাতের সংশোধিত বরাদ্দের চেয়ে প্রায় 6-7 হাজার কোটি টাকা আগামী অর্থ বছরে বাড়ানো হচ্ছে। আপনি জানেন যে এরই মধ্যে করোনা পরিস্থিতির কারণে সরকার দুটি স্বাস্থ্য খাতের নতুন প্রকল্প নিয়েছে এবং এই প্রকল্প দুটি আগামী এডিপিতেও যুক্ত হচ্ছে। তবে আমরা যতটুকু জেনেছি যে স্বাস্থ্য খাতের বাংলাদেশের যে ভঙ্গুরতা যেটি প্রকাশ পেয়েছে এবং যেটি দীর্ঘদিন ধরে আলোচনায় এসেছে, সেই অবস্থা কাটিয়ে ওঠার একটা পরিকল্পনা বা ঘোষণা অর্থমন্ত্রী দেবেন। তিনি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা স্বাস্থ্য খাতের উন্নয়নে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা রূপরেখা দেবেন বলে আমরা জেনেছি এবং যেটি বছরে বছরে বা ধাপে ধাপে কার্যকর হবে, যেটির প্রথম অংশ এই বাজেটে প্রথমভাবে বরাদ্দ দেয়া হবে এবং অর্থমন্ত্রী এই রূপরেখা তুলে ধরবেন এই স্বাস্থ্য খাতে আসলে কী ধরনের গুণগত পরিবর্তন প্রয়োজন, কোন খাতে বা কোন ধরনের অংশে অবকাঠামো খাতে নাকি গবেষণায় বা জনবলে কোন জায়গাগুলোয় আসলে গুরুত্ব সরকার কোন বছরে দেবে, কত বিনিয়োগ করবে, সেই বিষয়গুলোই কিন্তু অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় উপস্থাপন করবেন বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দের পাশাপাশি আরেকটি বিষয় বেশ আলোচিত হচ্ছে সাম্প্রতিক সময়ে, সেটি হচ্ছে স্বাস্থ্য খাতের দুর্নীতি। আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে অনেক কথা হয়েছে। তো স্বাস্থ্য খাতের সুশাসন নিশ্চিত করার কোনো বিষয় কি বাজেটে থাকবে বা এই জায়গাটাতে কি গুরুত্ব দেওয়া হবে কিনা? আমরা এখন পর্যন্ত যেটি জেনেছি যে স্বাস্থ্য খাতের যে সংস্কার, সেই আমূল সংস্কারের কোনো রূপরেখা দেওয়া হবে কিনা আমরা এখন পর্যন্ত সেটি জানতে পারিনি। তবে এখানে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা সরকার দিতে যাচ্ছে, যার মাধ্যমে সরকার আমূল একটি পরিবর্তন স্বাস্থ্য খাতের মধ্যে আনতে চায়, যেটি গণমানুষের প্রত্যাশা। তবে এই দুর্নীতির যে ভয়াবহতা স্বাস্থ্য খাতের সাম্প্রতিক সময়ে যেটি বিভিন্ন যে পর্দাকাণ্ড থেকে শুরু করে, এইবার বাজেটটি যে পরিস্থিতিতে বা যে প্রেক্ষাপটে ঘোষণা হতে যাচ্ছে সেটি একটি ভিন্ন পরিস্থিতি, ভিন্ন বাস্তবতা পুরো বিশ্বের জন্যই, বাংলাদেশের জন্য তো বটেই। তো এই পরিস্থিতিতে বাজেট পেশের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি কি, বাজেট প্রণয়নের চ্যালেঞ্জগুলো কি কি বলে মনে করছেন? দেখুন, বাজেটের দুটো দিক, একটা আয় একটা ব্যয়। প্রথমে আয় করতে হবে, তারপর ব্যয় করতে হবে। চলতি অর্থ বছরে আমরা দেখেছি যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল প্রায় 3.25 লাখ কোটি টাকা, সেটি 2 লাখ কোটি টাকার কিছু বেশি হতে পারে এবং এই করোনা পরিস্থিতির মধ্যে আগামী অর্থ বছরের লক্ষ্যমাত্রা প্রায় 3,30,000 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন যে চলতি অর্থ বছরে যেমন বড় ধরনের একটা ঘাটতি তৈরি হচ্ছে, আগামী অর্থ বছরেও বড় ঘাটতি তৈরি হবে। অর্থাৎ আপনি যখন আয় করতে পারবেন না তখন ব্যয় করতে পারবেন না। আগামী অর্থ বছরে আপনার যে উন্নয়ন প্রকল্পগুলো নিচ্ছে সরকার, সেগুলো বাস্তবায়নের সন্দিহান দেখা দেবে। সবগুলো প্রকল্প বাস্তবায়ন করা যাবে কিনা বা সবগুলো যেই ব্যয়ের যে প্রাক্কলন করা হচ্ছে সেটি করা যাবে কিনা সেটি নিয়ে সংশয় থেকেই যায়। তবে আপনি এরই মধ্যে জেনেছেন যে প্রায় 6% মতো এবারে বাজেট ঘাটতি থাকছে। অন্যান্যবার আমরা যেটি দেখেছি যে বাজেট ঘাটতি জিডিপির 5% বাজেট ঘাটতি 5%-এর মধ্যে রাখা হয়, কিন্তু সেটি এবার বেড়ে 6% যাচ্ছে, যেহেতু আয় ব্যয় কমে গেছে করোনা পরিস্থিতির কারণে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায়। সরকার সেক্ষেত্রে চিন্তা করছে ব্যাংক খাত এবং বৈদেশিক খাত থেকে বেশি করে ঋণ নেওয়ার। আবার এই বেশি করে ঋণ নেওয়ার কারণে কিন্তু সরকারকে বেশি করে ঋণের সুদ পরিশোধ করতে হবে। অর্থাৎ অনুন্নয়ন খাতের যে ব্যয়, সেটির বোঝা কিন্তু সেই ব্যয়টা কিন্তু বেড়ে যাচ্ছে। পক্ষান্তরে যে উন্নয়ন খাতের যে ব্যয় লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে সেটি কিন্তু থমকে যেতে পারে যদি লক্ষ্য অনুযায়ী আয় না হয়। বিশ্লেষকরা বলছেন যে অর্থনীতির এখন যে অবস্থা এবং করোনা ভাইরাসের বিস্তারের যে পরিস্থিতির মধ্যে বাংলাদেশ রয়েছে, আসলে কত দ্রুত বাংলাদেশ এটি নিয়ন্ত্রণে আনতে পারবে তার উপরে নির্ভর করবে বাংলাদেশের রাজস্ব আয় বা ব্যবসা বাণিজ্যের উত্তরণের পরিস্থিতি বা সামগ্রিকভাবে সরকারের আয়ের পরিস্থিতি। কিছু মাথায় রেখে এই চ্যালেঞ্জগুলোকে বিবেচনায় রেখে এবারে বাজেট প্রণয়ন করা হচ্ছে, তার মধ্যে কি কোনো নতুনত্ব বা কোনো চমক থাকছে কিনা আমাদের জন্য?
এবারের বাজেটটার নাম অর্থমন্ত্রী দিচ্ছেন যে অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট। আপনি জানেন যে করোনা ভাইরাস দেশের অর্থনীতিকে একেবারেই পেছনের দিকে ঠেলে দিয়েছে, অর্থনীতির স্থবির হয়ে আছে। শুধু এই অবস্থা বাংলাদেশেরই নয়, সারা বিশ্বের এই অবস্থা। অর্থাৎ সারা বিশ্বের সঙ্গে সমস্যাগুলোকে কাটিয়ে কিভাবে বাংলাদেশের অর্থনীতি তার আগের গতিধারায় ফিরতে পারে সেই রকম একটি রূপরেখা দেয়া হবে। বিশেষ করে এই যে কর কাঠামো নির্ধারণ করা হচ্ছে সেই কর কাঠামোর কারণে যেন বিনিয়োগ এবং ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত না হয় সেই দিকটা বিশেষভাবে খেয়াল রাখা হচ্ছে। রুহুল আমিন, আপনাকে অনেক ধন্যবাদ বাজেট সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। এবার খেলার খবর, তার আগে জানাবো শিরোনামগুলো। অনিশ্চয়তায় থাকা এশিয়া কাপের আয়োজক হতে পারে শ্রীলঙ্কা। সোমবার এসিসির সভায় এমন প্রস্তাবনা এসেছে জানিয়েছে দেশটির ক্রিকেট প্রধান শাম্মী সিলভা। এদিকে আসন্ন শ্রীলঙ্কা সফরে যেতে আপত্তি জানিয়েছেন টাইগারদের বেশ কজন সিনিয়র ক্রিকেটার। পুরো প্রস্তুতি না নিয়ে সফরের বিপক্ষে বিসিবি। ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত আসবে জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। সোমবার এশিয়া কাপের ভাগ্য নির্ধারণে হয় এসিসির ভিডিও কনফারেন্স। কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি কর্তারা। এই মাসে পরবর্তী সভা পর্যন্ত অপেক্ষায় রেখেছেন তারা। সেপ্টেম্বরে হওয়ার কথা এশিয়া কাপ, আয়োজক পাকিস্তান। তবে ভারত যেতে রাজি নয় বলেই আরব আমিরাতে হবে টুর্নামেন্ট, সেটা জানা ছিল। এর আগে আয়োজক হিসেবে বাংলাদেশের নামও শোনা গেছে। কিন্তু সোমবারের সভার পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সভাপতি শাম্মী সিলভা দিলেন ভিন্ন বার্তা। এশিয়া কাপ আয়োজনে নাকি এসিসির সবুজ সংকেত পেয়েছে এসএলসি। এখন তারা এই বিষয়ে সরকারের সঙ্গে কথা বলবে। শ্রীলঙ্কার করোনা ভাইরাস পরিস্থিতিও বেশ নিয়ন্ত্রিত। লঙ্কান গণমাধ্যমকে শাম্মী সিলভা জানিয়েছেন এ কারণেই এশিয়া কাপ আয়োজনের ভার তাদের দিতে রাজি হয়েছে পিসিবি। স্বাস্থ্যবিধি মেনে কিভাবে আয়োজন করা যায় সে পরিকল্পনা করবে এসএলসি। এদিকে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের ভাগ্য ঝুলে আছে। দুই বোর্ডের সিদ্ধান্তহীনতা সাথে যোগ হয়েছে টাইগার সিনিয়র ক্রিকেটারদের সফর নিয়ে আপত্তির গুঞ্জন। পুরো প্রস্তুত না করে দল পাঠাবে না বিসিবি। যদি এই নির্ধারিত সময়ের মধ্যে আয়োজন করতে না পারি তাহলে আমাদের অবশ্যই আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পূর্বেই সিরিজটা আয়োজন করতে হবে। এই বিষয়টাকে মাথায় রেখে আমরা দুই বোর্ড নিয়মিতভাবে যোগাযোগ রাখছি। আমরা আশা করছি খুব শীঘ্রই এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো। খেলোয়াড়দের প্রিপারেশনের একটা ব্যাপার আছে, ম্যাচ কন্ডিশনের সাথে মিলিয়ে নেওয়ার একটা ব্যাপার রয়েছে। সো এই চ্যালেঞ্জগুলো কিভাবে ওভারকাম করা যায় এগুলো নিয়ে আমরা কথা বলছি এবং আমরা আশা করছি খুব শীঘ্রই এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে। দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যু আশঙ্কাজনক হারে বাড়ছে। এই মুহূর্তে ক্রিকেটে ফেরা সম্ভব কিনা তা নিয়ে পক্ষে বিপক্ষে মত আছে। অনুশীলনে ফিরতে দ্বিধাদ্বন্দ্বে আছেন ক্রিকেটাররা। বোর্ডও পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নেবে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরিস্থিতি উন্নতির আগে মাঠে নামতে ঝুঁকি দেখছেন ক্রিকেটাররা, ফলে অনুশীলনেরও কোনো সুযোগ দেখছেন না তারা। এদিকে ক্রিকেটারদের শতভাগ ফিট না করে শ্রীলঙ্কা সফরে পাঠাতে বিসিবির সহযোগিতা চান মেহেদী হাসান মিরাজ এবং এবাদত হোসেন। এশিয়ায় সবার আগে ফেরার প্রস্তুতি শুরু করেছে শ্রীলঙ্কা, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের অপেক্ষা বেড়েছে। ভারত সিরিজ হচ্ছে না, জুলাইয়ে বাংলাদেশও আসবে কিনা তার নিশ্চয়তা নেই। বিকল্প হিসেবে টি-20 লিগ করার কথা ভাবতে হচ্ছে লঙ্কান বোর্ডকে। এ তো গেল প্রতিপক্ষের খোঁজ খবর। বাংলাদেশ কোন অবস্থানে আছে? দেশের করোনা পরিস্থিতির কারণে ইচ্ছে থাকলেও দ্রুত মাঠে ফেরার উপায় নেই। এই মুহূর্তে শ্রীলঙ্কা গিয়ে 3টি টেস্ট খেলার কথা ভাবা কঠিন। লঙ্গার ভার্সনের জন্য যথেষ্ট প্রস্তুতি যে দরকার। 3 মাস ধরে সবাই বন্দি আছি রুমের ভিতরে, তো যে যার মতো করে আমরা চেষ্টা করতেছি রুমের ভিতরে সবকিছু জিম বা কোর্ট যাই বলেন ফিটনেস ঠিক রাখার। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডও চেষ্টা করতেছে, আমাদের মেডিকেল বিভাগও চেষ্টা করতেছে যে আমরা কিভাবে প্র্যাকটিস শুরু করব বা কিভাবে প্ল্যান করে আগাতে পারি। বর্তমানে যে পরিস্থিতি আছে করোনা ভাইরাস, আর এই পরিস্থিতি পুরোপুরি না যাওয়া পর্যন্ত আসলে মাঠে নামাটা অনেক রিস্ক হয়ে যাবে আমাদের জন্য। আর তারপরও আমি মনে করি যে খুব তাড়াতাড়ি এই জিনিসটা ডিসিশন আসবে এবং আমরা খুব তাড়াতাড়ি ওভারকাম করতে পারবো। করোনা পরবর্তী ক্রিকেটে আইসিসির কড়া গাইডলাইন, অনেক কিছু ভাবতে হচ্ছে নতুন করে। বল শাইনিং এর বিষয়ে বিধিনিষেধের কারণে পিচ তৈরিতে বদলের পরামর্শ এসেছে। তাতে এক পক্ষের লাভ, ক্ষতি অন্যের। আমাদের ক্রিকেট প্লেয়াররা যদি আক্রান্ত হই বা আমরা যদি বিভিন্ন
রকম সমস্যা দেখা যায় তখন কিন্তু আমাদের ক্রিকেটেরও অনেক ক্ষতি হয়ে যাবে। ক্রিকেট বোর্ড যে ডিসিশন দেবে সেটাই আমাদের জন্য অনেক ভালো হবে। আগে সেফ থাকাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমরা সেফ থেকে যদি আমরা প্র্যাকটিস করতে পারি আমি এটার পক্ষে। পরিস্থিতি যদি ভালো হয় তাহলে শ্রীলঙ্কা যদি আমরা যাই তাহলে 2টা ম্যাচ খেলবো। ব্যক্তিগত অনুশীলনের অনুমতি কবে আসবে তার অপেক্ষা। ঝুঁকি এড়াতে বোর্ড তো বটেই, ক্রিকেটাররাও তাড়াহুড়োর পক্ষে নন। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবছর টি-20 বিশ্বকাপ হবে নাকি পিছিয়ে যাবে সিদ্ধান্ত আসতে পারে আগামীকাল আইসিসির ভার্চুয়াল সভায়। এছাড়া পরবর্তী চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া এবং ক্রিকেট সূচি নিয়েও দিক নির্দেশনা আসার কথা রয়েছে। বিশ্বকাপ পিছিয়ে নিতে আইসিসির কাছে ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যানের চিঠি দেওয়ার খবর ফাঁস হয় গত মাসে। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা জানায় পরিস্থিতি পর্যবেক্ষণ করেই তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে চায়। টি-20 বিশ্বকাপ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় আছে সব ক্রিকেট বোর্ড। অক্টোবর-নভেম্বরের বিশ্ব আসর পেছালে সেখানে আইপিএল করতে চাইবে বিসিসিআই। সভায় দ্বিপাক্ষিক সিরিজ এবং রাজস্ব বন্টন নিয়েও আলোচনা হবে। এছাড়া অভ্যন্তরীণ বিষয়ে গোপনীয় রাখতে কী পদক্ষেপ নেওয়া জরুরি সে বিষয়েও আসবে দিক নির্দেশনা। পরের খবরে, জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর ৭১ জন কর্মকর্তা কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন 2 জন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাবি দায়িত্ব পালন করতে গিয়েই আক্রান্ত হয়েছেন তারা। বলছেন আমদানি রপ্তানি এবং রাজস্ব আয়ের চাকা সচল রাখতে ঝুঁকি নিয়েই সেবা দিতে হচ্ছে। ঢাকার কর অঞ্চল 3-এর উপকর কমিশনার সুধাংশু কুমার সাহা। বিসিএস 27 ব্যাচের এই কর্মকর্তার করোনা শনাক্ত হয় 28 মে। তার স্ত্রী মনীষা সাহা ও একমাত্র মেয়ে সাজবাতিরও করোনা পজিটিভ। শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে সোমবার রাতে মারা যান সুধাংশু কুমার। সুধাংশুর মৃত্যুতে আমরা শুধু একজন উপকর কমিশনারকে হারাইনি, আমরা একজন মেধাবী দক্ষ সিভিল সার্ভেন্টকে হারিয়েছি। সে রাজস্বের জন্য সে অত্যন্ত দক্ষ একজন কর্মকর্তা ছিলেন। জাতীয় রাজস্ব বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীরা তার এই অকাল মৃত্যুতে শোকাভিভূত। এনবিআর এর কর বিভাগের একজন কমিশনার সহ আরও 4 জন কর্মকর্তা কর্মচারী করোনায় আক্রান্ত। শ্বাসকষ্ট থাকায় কমিশনার জাহাঙ্গীর আলমকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছেন ভ্যাট ও কাস্টম সদস্যরা। সাধারণ ছুটির সময়ও সচল ছিল বন্দর ও কাস্টমস হাউসগুলো। করোনা ভাইরাস সংক্রমণের পর বন্দর এবং কাস্টমস হাউসগুলোতে কাজের চাপ বেড়েছে, কারণ প্রতিনিয়ত বিদেশ থেকে আমদানি করা হচ্ছে নানা রকম স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। আর এসব পণ্য জরুরি ভিত্তিতে ছাড় করতে হচ্ছে কাস্টমস কর্মকর্তাদের। ঢাকা কাস্টমস হাউসের প্রতিটি শাখায় সিএনএফ এজেন্টদের উপচে পড়া ভিড়। কর্মকর্তা ও সেবাগ্রহীতারা স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছেন, কিন্তু জায়গা কম থাকায় সামাজিক দূরত্ব মেনে চলা সম্ভব হচ্ছে না। আমরা চেষ্টা করেছি আমাদের যারা অংশীজন বা স্টেক হোল্ডার আছে তাদের মধ্যেও যেন বিনা প্রয়োজনে কেউ না আসে। একান্ত যার প্রয়োজন তিনি যাতে আসেন। আমাদের বিভিন্ন যে অ্যাসেসমেন্ট হল, আমাদের ফ্রেইট, আমাদের কুরিয়ার যে ইউনিটগুলো আছে সেখানে যাতে মানুষের জনসমাগমটা প্রয়োজনের তুলনায় যেন বেশি না হয়। কর্মকর্তারা জানিয়েছেন ভ্যাট ও কাস্টম সদস্যদের চিকিৎসায় 2টি হাসপাতালের সাথে চুক্তি করা হয়েছে। এছাড়া প্রতিটি অফিসে বাড়ানো হয়েছে সুরক্ষা সরঞ্জাম। আমরা শুধু চাইবো যে হ্যাঁ, আমরা আমাদের মতো করে আমরা চেষ্টা করছি, সরকার যেন সেই চেষ্টাটাকে একটু রেকগনাইজ করে এবং আমাদের ধরেন যে আমাদের যে মারা গেল তার যে কম্পেনসেশন বা যারা এফেক্টেড হচ্ছে ওদের যে কম্পেনসেশন, এগুলো যেন দ্রুত আমরা আমাদের কর্মকর্তা কর্মচারীদেরকে দিতে পারি, যাতে ফ্যামিলির সাপোর্ট। গত 3 মে মৃত্যুবরণ করেন করোনায় আক্রান্ত চট্টগ্রাম কাস্টমস হাউস কর্মকর্তা জসিমউদ্দিন মজুমদার। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির দিন দিন আরও অবনতি হচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মানুষকে আত্মতুষ্টিতে না ভুগে আরও সতর্ক হতে বলেন সংস্থাটির মহাসচিব টেড্রোস অ্যাডনম গ্যাব্রিয়েসাস। এদিকে করোনায় বিশ্বে মৃত্যু ছাড়ালো 4,09,213 দেশ এবং অঞ্চলে আক্রান্ত 72 লাখের বেশি। সুস্থ হয়েছেন 35,61,000। ইউরোপে করোনা পরিস্থিতির উন্নতি হলেও বিশ্বব্যাপী এ পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমানে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে করোনার ভয়াবহতা সবচেয়ে বেশি বলে জানান সংস্থাটির প্রধান। যেসব দেশে সংক্রমণ ও মৃত্যুর হার কমেছে সেসব দেশকেও নতুন সংক্রমণের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। এছাড়াও করোনার উপসর্গ নেই এমন মানুষের মাধ্যমে ভাইরাস ছড়ানোর ঝুঁকি কম বলে জানায় সংস্থাটি।
6 মাসের বেশি সময় ধরে মহামারীটির সাথে যুদ্ধ চলছে। এটি পিছপা হবার সময় নয়, বরং এখন সবগুলো দেশকে আরও সতর্ক হতে হবে। কঠোর পরিশ্রমের মাধ্যমে এই যুদ্ধে জয়ী হতে হবে। কিছুদিন কম থাকলেও যুক্তরাষ্ট্রে আবারও বাড়তে শুরু করেছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। এ অবস্থায় অর্থনীতি সচল রাখতে সুরক্ষাবিধি মেনে খুলে দেওয়া হচ্ছে নিউ ইয়র্ক সহ বিভিন্ন রাজ্যের ব্যবসা প্রতিষ্ঠান। নর্থ ক্যারোলাইনাতে স্বাস্থ্যবিধি মেনে স্কুল খোলার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। বিগত কয়েকদিনের মতো সোমবারেও সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। এ অবস্থায় লকডাউন শিথিল করায় ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশটির জনজীবন। এদিকে তীব্র সমালোচনার পর পুনরায় দেশটির করোনার তথ্য প্রকাশ করা শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে গড়ে প্রতিদিন 9 থেকে 10,000 মানুষ আক্রান্ত হচ্ছে রাশিয়াতে, কিন্তু এর মধ্যেই দেশটির ভাইরাসের অন্যতম কেন্দ্রবিন্দু রাজধানী মস্কোতে শিথিল করা হয়েছে কড়াকড়ি। খুলে দেওয়া হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। আফ্রিকার দেশগুলোতে অনেকটাই স্থিতিশীল অবস্থায় রয়েছে করোনা পরিস্থিতি, তবে নাইজেরিয়াতে বেড়েছে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা মনে করছেন আর্থিক সংকট ও উন্নত স্বাস্থ্যখাত না থাকায় চরম ঝুঁকিতে রয়েছে আফ্রিকার অনুন্নত দেশগুলো। এই ছিল রাত 9টায় বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদ। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।